1564, I'm so sorry with the numericals, 1564 থেকে 1964 অব্দি এটা ছিল। এবং এটা বেসিক্যালি বুঝতেই পারছি শেক্সপিয়ারের ছবিটা কেন দেওয়া, কারণ শেক্সপিয়ার এই সময়তে, শেক্সপিয়ারের জন্ম, ব্যাপটিজম হয়েছিল 1564 খ্রিস্টাব্দে, জন্মটা এক্সাক্ট জানা যায় না। তো শেক্সপিয়ারের এত ওয়াইড রেঞ্জ অফ কন্ট্রিবিউশন হয়ে গেছিল, শেক্সপিয়ার এত একজন মানে যাকে বাদ দিয়ে কিছু করা যায় না এরকম একজন মানুষ হয়ে গেছিলেন। তো ওনার অবদান এত বিশিষ্ট ছিল, সেই কারণে ওনার নামে স্ট্যাম্পও ছিল, এবং এই স্ট্যাম্পটা ভীষণ ভাবে ফেমাস ছিল। ওকে, এইটার একটা বাংলা আমি পরের খানে করে রেখেছি। এগুলো নিয়ে খুব বেশি আমি আলোচনা করব না, এগুলো জাস্ট কিছু কি পয়েন্টস, যে শেক্সপিয়ারিয়ান ইনফ্লুয়েন্স কেমন ছিল। শেক্সপিয়ারের ইনফ্লুয়েন্স আমরা জানি যে আজকের দিনে অবধি সিনেমা থেকে শুরু করে, মডার্ন পোয়েট্রিজ থেকে শুরু করে, বা ফেসবুকে স্ট্যাটাস আপলোড থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা শেক্সপিয়ারকে রিপিটেডলি ইউজ করি। তো সেই কারণে শেক্সপিয়ারের ইনফ্লুয়েন্স কিন্তু শুধুমাত্র যে থিয়েটারে আটকে গেছে বা লিটারেচারে আটকে গেছে এমনটা নয়। এইবার এর একটা বাংলা ভার্সন আছে, তোরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আমি এইটা এই জন্যই বাংলা ভার্সনটা করে রেখেছি, আশা করি দেখা যাচ্ছে পুরো নিচে স্লাইডটা অবধি। তো এটা দেখি, তাহলে এটাকে অন রেখেই আমি বলছি যে যখন শেক্সপিয়ার লেখা শুরু করছেন সেই সময়টা কি, সেই সময় আমাদের রেনেসা এসে গেছে। এবং আমি আশা করব যে প্রত্যেকে রেনেসা সম্পর্কে কিছুটা হলেও অবগত, কিছুটা হলেও আইডিয়া আছে। এবং রেনেসা যখন শুরু হয়েছে তখন কি হচ্ছে যে বিভিন্ন জায়গাকার ভাষা, আচ্ছা এখানে কূটনীতি এবং এটা কোলোনাইজেশন হবে থার্ড ইয়েটাতে, থার্ড পয়েন্টটাতে। উইলিয়াম শেক্সপিয়ার যখন নাটক রচনা করতে শুরু করেছিলেন তখন ইংরেজি ভাষা, যুদ্ধ, অন্বেষণ, কূটনীতি এবং কোলোনাইজেশন এর কারণে অন্যান্য ভাষাগুলি শব্দগুলি দ্রুত দূষিত করে। তো এটা কোলোনাইজেশন হবে। এবং আমরা জানি যে এই কোলোনাইজেশনটা শুরু হয় রেনেসার পর থেকে, রেনেসা থেকে, এবং এই সময় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আমাদের ইংরেজি ভাষায় ঢুকছিল। এবং আমরা আমাদের ইংরেজি ভাষা খুব ভাষা নয়, অ্যামালগামেশন অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এখানে যে খুব একদম পরিষ্কার একটা ভাষা, একদম নিজস্ব একটা ভাষা, এটা নয়। তো বিভিন্ন রকমের ভাষা আসছিল। এবং শেক্সপিয়ারের লেখাতে, শেক্সপিয়ার ওয়াজ সামওয়ান যে না শুধুমাত্র একটা ক্লাসের জন্য লিখতেন না, উনি সবার জন্য লিখতেন। উনি খুব বুদ্ধি করে লিখতেন। উনি লিখতেন যাতে রাজার উদ্দেশ্য সাধন হয়, উনি লিখতেন যাতে মিডল ক্লাস নাটক দেখে বুঝতে পারে, রিলেট করতে পারে, উনি লিখতেন যাতে গ্রাউন্ডিংসরা আমার নাটক দেখে রিলেট করতে পারে। সবার জন্য একই লিনিয়ার ভাষায় লিখতে পারে। রাজা নাটক পড়তে আমি খুব একদম উনি এই বিভিন্ন ভাষাগুলো আমাদের ইংরেজি ভাষার মধ্যে যে বিভিন্ন দেশের ভাষা ছিল সেটাকে খুব ভালো ইউটিলাইজ করেন। এবং উনি কিন্তু প্রচুর 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 নতুন শব্দকে ইনভেন্ট করেন, বা নতুন শব্দ কয়েন করেন। কেমন নিচে স্লাইডে লেখাই রয়েছে, উনি প্রচুর শব্দ কিন্তু কখনো পিডগিন হিসেবে, কখনো হাইব্রিডিজম হিসেবে উনি কিন্তু প্রচুর নতুন শব্দ সৃষ্টি করেন। আচ্ছা, শেক্সপিয়ারস ইম্প্যাক্ট অন লিটারেচার, এটা ইংরেজি স্লাইড। আমি শুধু ইংরেজি স্লাইডের সেকেন্ড স্ট্যান্সাটা পড়বো, তোদের এটারই বাংলা ভার্সন পরের স্লাইড করা আছে। শেক্সপিয়ারের লিটারেচারের উপর অবদান কি, মানে এখন যেটা আগে জিজ্ঞেস করবো হ্যাঁ ইংরেজি সাহিত্য কি, তার উত্তর কি হবে শেক্সপিয়ার আর ওয়ার্ডসওয়ার্থ। যে ইংরেজি সাহিত্য পড়ে যে অন্য সাবজেক্ট তাকে করে জিজ্ঞেস করা হয় সাহিত্যে ইংরেজি সাহিত্যের একজন নাম বলতো, তাহলে তার মুখে সবার আগে আসবে শেক্সপিয়ার, নয়তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো সেই কারণে শেক্সপিয়ারের লিটারেচারের যে অবদান সেটাকে আমরা কোনোভাবে এইটুকু ইয়েতে বন্ধ করতে পারবো না। কিন্তু শেক্সপিয়ার যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আমরা আজকাল যে কথাগুলো বেশিরভাগ ইংরেজি সাহিত্যের লোকেরা ইংরেজিতে যখন কথা বলা হয় তখন আমরা মাঝে মাঝে বলি, যখন আমরা কিছু বুঝতে পারি না তখন আমরা বলি গ্রিক টু মি। তার মানে আমি জানি এটা বাংলা সাহিত্যে ব্যবহার করা হয় কিনা, দিস ইজ গ্রিক টু মি, মানে গ্রিক আমরা বুঝি, এটা এতটাই কঠিন আমি বুঝতে পারছি না।
ঠিক সেরকম ভাবেই এখানে আরো, ধরো তুমি বলতে চাইছো যে তুমি পাপের থেকেও বেশি পাপ করছো, ইউ আর সিনিং মোর, ইউ আর সিনফুল মোর দ্যান সিনিং, মানে তুমি এত পাপের বর্ণনা, মানে পাপটা এত বেশি যে তুমি বলে বোঝাতে পারছো না। সেরকম সময় তো ইউ কোট শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার কিন্তু শুধুমাত্র ইংলিশ লিটারেচারে বন্ধ হয়ে থাকছে না, এবং উনি শুধুমাত্র ওনার ওই থিয়েটার, আচ্ছা যখন আমি শেক্সপিয়ারের নাটক করবো তখনই শুধু শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ পড়বো বা জানবো, এমন জায়গাতে কিন্তু উনি দাঁড়িয়ে নেই। উনি এমন ভাবে ওয়াইড স্প্রেড হয়ে গেলেন, যেমন আমাদের বট গাছ বা অশ্বত্থ গাছ, তারা কি হয়, তাদের রুটস গুলো বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে যায়, তাই না? প্রচুর অনেক দূর দূর অব্দি, সরি, দূর দূর তাদের রুটস গুলো ছড়িয়ে যায়। ঠিক সেরকম ভাবে শেক্সপিয়ার ক্যান বি কম্পেয়ার, শেক্সপিয়ারকে গাছের সাথে তুলনা করা যেতেই পারে, যার রুটস অনেক দূর অব্দি হয়ে গেছে। তোরা যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছিস সেখানে, তোরা সংস্কৃত সাহিত্য পড়ছিস, বা তোরা যাদের গল্পের বই পড়ার হ্যাবিট আছে, তারা আরো বই পড়িস, অনেক কিছু পড়িস, এবং ভেবে দেখবি শেক্সপিয়ার কিন্তু ঠিক আছে 10টার মধ্যে এক জায়গাতে, 10টা বইয়ের মধ্যে একটা বই হলো শেক্সপিয়ারিয়ান রেফারেন্স, বা হ্যাঁ এটা একটু শেক্সপিয়ার শেক্সপিয়ার লাগছে, এরকম একটা ফিলিংস আসে। এবং আমরা ছোটবেলাতে বা আমরা লিটারেচারের ছবি, ইংরেজির ছবি বুঝতে গেলে এই শেক্সপিয়ারের ছবিটা দেখতাম। তো উনি কিন্তু একটা ফার স্ট্রেচেড এফেক্ট ফেলে রেখেছেন, বা ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট রেখে গেছেন লিটারেচারের উপরে। এটা ওটারই বাংলা ট্রান্সলেশন। এটার একটা চাইলে তোরা রেখে দিতে পারিস, স্ক্রিনশট রেখে দিতে পারিস, ওই একই জিনিস, যে ওই ওই কথাগুলোরই বাংলা ট্রান্সলেশন করা আছে। ইম্প্যাক্ট অন থিয়েটার। শেক্সপিয়ার যখন থিয়েটারে আসেন, শেক্সপিয়ার কোথা থেকে এসেছিলেন, শেক্সপিয়ার কি বিলং করতেন, শেক্সপিয়ার কিরকম ঘরের ছেলে ছিলেন, খুব বড়লোক ছিলেন কিনা, খুব পড়াশোনা করে এসেছিলেন কিনা, এগুলো মোটামুটি আমরা সবাই কোথাও না কোথাও পড়েছি। এবং আমরা জেনেছি যে সেই সময় যে ইউনিভার্সিটি উইটসরা ছিল, যে সেই সময় যে 6জন মারাত্মক ইউনিভার্সিটি উইটস ছিলেন, আমরা ইউনিভার্সিটি উইটস বলতাম যারা কেমব্রিজ ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে পাশ করেছেন। তো তাদের মধ্যে যারা ছিলেন তারা তার মানে প্রচন্ড শিক্ষিত, হোয়াইট ব্রিক ইউনিভার্সিটিতে পড়েছেন। এখনো আমরা জানি অক্সফোর্ড আর কেমব্রিজ বললে আমরা বুঝি যে সবচেয়ে সেরা। তো সেখান থেকে পড়েছেন এবং তারাও নাটক লিখছেন। তার মধ্যে ক্রিস্টোফার মার্লো তো যথেষ্ট নাম করা, তোরা নিশ্চয়ই ক্রিস্টোফার মার্লো নাম শুনে। তো তারাও নাটক লিখছে, এবং তাদের মধ্যে হঠাৎ করে একটা ছেলে যে ইউনিভার্সিটিতে পড়েনি, যে সেরকম পায় না, সে এসে নাটক শুধু লিখছেনই না, এমন নাটক লিখছেন যে সেই নাটক প্রত্যেকটা এলিট ক্লাস হোক, মিডল ক্লাস হোক, রাষ্ট্রীয় ক্লাস হোক, ওয়ার্কিং প্রচন্ড মন থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে কি আছে তার লেখাতে, কি এমন ইম্প্যাক্ট সে করছে, কি এমন জাদু সে করছে যে নাটক তো আমাদের মনের মতনই, কি এমন করছেন উনি। এইখানে আরেকটা কথা বলা দরকার, যে তোদের সিলেবাসে যাদের যাদের নাম আছে, বা তো এই শেক্সপিয়ার বলো, মিল্টন বলো, ডিকেন্স বলো, ওয়ার্ডসওয়ার্থ বলো, যাদের যাদের নাম আছে, কখনো ভেবে দেখেছি যে এদেরই নাম কেন আছে, কেন অন্যদের গুলো নাম নেই? আরো তো খুব ভালো ভালো খুবই এফিশিয়েন্ট এমিনেন্ট ইংলিশ রাইটার্স আছেন, যাদের নাম থাকলেই থাকতে পারে, হয়তো আর একটু বড় লিস্ট হলে হয়তো ওনাদের নামও থাকতো, কিন্তু এনাদের স্পেশালি নামগুলো কেন আছে? মানুষ সবচেয়ে বেশি কাকে মনে রাখে? আমরা সবচেয়ে বেশি কোন সাহিত্যিকদের মনে রেখেছি? উইথ ডিউ রেসপেক্ট টু এভরি আদার সাহিত্যিক, কোনো সাহিত্যিককে অসম্মান না করে আমরা যদি হিসেব করতে বসি, সবচেয়ে বেশি আমরা কাকে মনে রাখি? পরিবর্তন এনেছেন যারা সবচেয়ে বেশি, যারা রেভলিউশন এনেছেন, যারা পরিবর্তন এনেছেন, যারা একটা শিফট ঘটিয়েছেন, তাই না? তাদেরকে আমরা মার্ক করে রাখি। এই যখন বর্ণনা দিচ্ছিল শেক্সপিয়ারীয় যুগ, যখন দিদি বলছিলেন যে শেক্সপিয়ারীয় যুগ, তারপরে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের যুগ, তাহলে পুরো যুগটাকে একজন রাইটার বা একজন পোয়েটকে দিয়ে বলা হচ্ছে কেন? কারণ আমরা এক্সপেক্ট করছি, বা আমরা ভাবছি, বা আমরা ধরে নিচ্ছি যে ইনি, এই স্পেসিফিক ভদ্রলোকটি বা এই স্পেসিফিক রাইটারটি সেই পিরিয়ডের সবচেয়ে রিমার্কেবল লেখা লিখেছেন, বা সবচেয়ে বেশি শিফট এনেছেন, সোশ্যাল চেঞ্জেস এনেছেন। এবং লিটারেচার কখন তৈরি হয়, কেন আমি জিজ্ঞেস করেছিলাম লিটারেচার কি, কেন আমার লিটারেচার কি দিয়ে শুরু করার
লিটারেচার কখন হয়, লিটারেচারকে কি কি ইনফ্লুয়েন্স করে? ঝপ করে আজকে প্যান্ডেমিকের মধ্যে 1.5 বছর ধরে আমরা লকডাউনে বসে রয়েছি। আজকে যদি তোকে একটা কবিতা লিখতে দেওয়া হয়, কাউকে যদি একটা কবিতা লিখতে বলা হয়, তার কবিতায় সবচেয়ে বেশি কি এফেক্ট ফেলবে, সবচেয়ে বেশি আমরা কিসের ইনফ্লুয়েন্স পাবো? তো যদি চাও তাহলে আনমিউট করে বলতে পারো, সবচেয়ে বেশি আমরা কিসের ইনফ্লুয়েন্স পাবো আজকে যদি আমি কোনো কবিতা, গল্প, এসে, নাটক লিখতে যাই? এই প্যান্ডেমিকের, বা মানবতার সাথে কি হচ্ছে সেটার, বা কতজন মারা যাচ্ছে সেই এফেক্ট, যেটাই হোক না কেন এই সময়কার 2019 থেকে 2030 এই পিরিয়ডে যেই সাহিত্যগুলো রচনা হবে 50 বছর পরে, যখন সেই সাহিত্যটা পড়া হবে, আমরা তো তখন মানে যখন যারা পড়বে, বা আরো 100-150 বছর পরে যখন যারা পড়বে, তারা কিন্তু বুঝতে পারবে, হিস্ট্রি না জানলেও তারা কিন্তু এই নাটক বা লেখাগুলো পড়ে বুঝতে পারবে যে সেই সময় একটা মহামারী এসেছিল। আমরা ব্ল্যাক ডেথ সম্পর্কে জানতে পারি কি করে? কোয়ারেন্টাইন কথাটা এসছে কোথা থেকে? কোয়ারেন্টাইন কথাটা এসছে ব্ল্যাক ডেথ থেকে। কোয়ারেন্টাইন কথাটা তাহলে হিস্ট্রির সেই কোন যুগে, যে যুগে ব্ল্যাক ডেথ হচ্ছিল, প্লেগের জন্য লোকজন মারা যাচ্ছিল এবং নৌকাদের, জাহাজদেরকে এসে সরে 14 দিন অপেক্ষা করতে হতো, সেই থেকে 14 থেকে কোয়ারেন্টাইন, কোয়ার্টার থেকে কোয়ারেন্টাইন কথাটা ঘুরে আবার আজকে এসেছে। আজকে যখন করোনা হচ্ছে তখন এসেছে। তাহলে এভাবেই কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এবং তাহলে একটা থিয়েটার গ্রুপ বা একটা লিটারেরি গ্রুপ, শুধু থিয়েটার না, সমস্ত লিটারেচারকে ইনফ্লুয়েন্স করে সোশ্যাল সার্কামস্টান্সেস, পলিটিক্যাল সিনারিওস এবং কালচারাল আনহেভেলমেন্ট। কালচারালি কি হচ্ছে, সোশ্যালি কি হচ্ছে, পলিটিক্যালি কি হচ্ছে, সমস্ত কিছু এফেক্ট ফেলে লিটারেচারে। তাহলে শেক্সপিয়ার যখন লিখছেন তখনও সেই সময়কার সমসাময়িক সমস্ত কিছু উনি মাথায় রেখেছেন, যে কারণে হি স্টুড আউট, যে কারণে ওনার এফেক্টটা সবচেয়ে বেশি। এইবার উনি থিয়েটার, এগুলো বাংলাতেই লেখা আছে, তোরা এটা বুঝতেই পারছিস। লাস্ট লাইনটা নিয়ে আমার বক্তব্য, উনি কি করলেন, শেক্সপিয়ারিয়ান নাটকের আগেও প্রচুর নাটক হতো, রেনেসার আগেও প্রচুর নাটক হতো, এবং সেই সময় ট্র্যাজেডি লেখা হতো শুধু, এবং সেই সময় ক্লাসিক্যাল ট্র্যাজেডি লেখা হতো। এবং ক্লাসিক্যাল ট্র্যাজেডি কি, আমাদের ইডিপাস দি রেক্সের নাম তো নিশ্চয়ই শুনেছে সবাই। তো ইডিপাস বা আমাদের এই ধরনের লেখাগুলো হচ্ছে, এবং অ্যারিস্টটল বলেছিলেন ইডিপাস ইজ দ্য বেস্ট পসিবল ট্র্যাজেডি। এরপরে আমি আসবো এই কথাটাতে। তো এখানে 3টে ইউনিটি মেনটেন করা হবে। কি কি? ইউনিটি অফ প্লট থাকবে, একই জায়গায় নাটক শুরু হবে শেষ হবে। তুমি ইন্ডিয়াতে শুরু করে তুমি ইংল্যান্ডে গিয়ে শেষ করতে পারবে না। তুমি যদি শুরু করো এখানে, তাহলে তোমাকে এখানেই শেষ করতে হবে। দেয়ার শুড বি ইউনিটি অফ টাইম, সময়ের ইউনিটি থাকবে। তুমি একটা সময় প্লটের মধ্যেই শুরু করবে, তুমি ওয়ান্স আপন এ টাইম করে শুরু করবে না। তুমি যদি আজকের গল্প শুরু করো, তুমি আজকে বলবে, বড়জন আজ থেকে 2 দিন বেশি সময় নেবে বা একটা পিরিয়ড অফ টাইম নেবে, তার মধ্যে শেষ করবে। আরেকটা হচ্ছে ইউনিটি অফ প্লট, তোমার যে প্লট থাকবে, প্লটের এক্সাক্ট বাংলা যদি আমাকে কেউ একটু বলে দাও আমার খুব ভালো হয়, রানুদি বা বাইন্দা, চৈতালিদি, প্লটের এক্সাক্ট বাংলা কি হয়? হ্যালো ম্যাম, পটভূমি। পটভূমি, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, আমি যে ভাষা, আমার ল্যাঙ্গুয়েজে এখনো পর্যন্ত কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যতটা সহজ ভাষায় বলা যায়। আই গেস হচ্ছে না তো। না না, বলছি দিদি, প্লটের এক্সাক্ট বাংলা টার্মটা জানতে চাইছি। প্লট মানে আমরা তো, হ্যাঁ, ওই তো প্রেক্ষাপট বলি আমরা বাংলায়, ওটাকে প্রেক্ষাপট আমরা বলি। প্রেক্ষাপট, কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে একটাই প্লটের যেটা বাংলা হলো হতে হবে, তুমি কোনো সাব প্লট রাখতে পারবে না। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি, ক্লাসিক্যাল থিয়েটারে আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে। শেক্সপিয়ার কি করছেন? শেক্সপিয়ার এই 3টে ইউনিটিকে ডাইরেক্টলি ভাঙছেন না, বলছেন না যে আমি তোমার ইউনিটি মানি না, তোমার ইউনিটি মানবো না, কোনো না, আমি একদম আলাদা, আমি এই করে নেবো না। উনি চুপচাপ প্লটের মধ্যে সাব প্লট ঢুকিয়ে দিচ্ছি। একটা মেন প্লট আছে, একটা বড় প্লট আছে, যে হ্যাঁ আসলে তো ম্যাকবেথ গল্পটা কিসের জানো? আরে ম্যাকবেথ গল্পটা তো ওই তো, হ্যাঁ, ম্যাকবেথের হচ্ছে অ্যাম্বিশন নিয়ে। বা আমরা যদি মার্চেন্ট অফ ভেনিসের গল্পটা কি? এই যে মার্চেন্ট অফ ভেনিস জানিস না, যে অ্যান্টোনিও আর শার্লকের গল্প? কিন্তু তুমি যখন মার্চেন্ট অফ ভেনিস হাতে নিয়ে লাইন টু লাইন পড়তে বসবে, তুমি তখন দেখতে পাচ্ছ না
তার মধ্যে তো পোর্শা আর বেসানিও লাভ স্টোরি আছে, গ্রেসিয়ানো আর নেরিসার লাভ স্টোরি আছে, অ্যান্টোনিও আর বেসানিওর ফ্রেন্ডশিপ স্টোরি আছে, জেসিকার সাথে আমাদের লরেন্সোর পালিয়ে যাওয়ার গল্প আছে। তাহলে তো অনেকগুলো সাবপ্লট আছে। তাহলে শেক্সপিয়ার কিন্তু একদম লিখে দিচ্ছে না কোথাও, দেখো আমি তোমাদের কিছু মানি না, না, উনি চুপচাপ আছেন, কিন্তু উনি ঠিক এমন স্কিলফুলি ব্যাপারটা করছেন যে উনি কিন্তু ইউনিটি থেকে বেরিয়ে আসছেন। টাইম, প্লেস, নাটক শুরু হবে তোমার ভেনিসে, শেষ হবে বেলমন্টে গিয়ে। কিন্তু আপনি বলুন তো মার্চেন্ট অফ ভেনিস কোথায় বলা হয়েছে? যদি জিজ্ঞেস কোথায় বলেছি আমি মার্চেন্ট অফ ভেনিস, কোথায় লেখা হয়েছে? ভেনিসে। তাহলে অসুবিধা কোথায়? আমি তো ওই জায়গাতেই আছি। কিন্তু না, তিনি কিন্তু নিজের মতন করে নিজের মতন অল্টারেশনস এনেছেন। তো দিস হ্যাজ বিন, এটা শেক্সপিয়ারের একটা মারাত্মক ইনফ্লুয়েন্স অন থিয়েটার। নাও কামস একটা নাটককে নিয়ে তো স্পেসিফিক্যালি বলতেই হবে, নয়তো কি বললাম শেক্সপিয়ার সম্পর্কে। তো এইবারের বক্তব্য হচ্ছে ম্যাকবেথকে নিয়ে। খুব কম কথা বলবো, বেশি বলবো না, তোরা সবাই মোটামুটি ম্যাকবেথ জানিস। আমি কেন ম্যাকবেথ সিলেক্ট করলাম, কেন অন্য কিছু সিলেক্ট করলাম না? কারণ ওই যে বললাম যে অ্যারিস্টটল বলেছিলেন যে ইডিপাস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ট্র্যাজেডি, মানে উনি ট্র্যাজেডিকে জাস্টিফাই করার জন্য ইডিপাসের এক্সাম্পলকে সিলেক্ট করেছিলেন এবং ইডিপাস নিয়েই বলেছিলেন। তো আমি তো খুব নগণ্য, আমার কথাতে তো আর কিছু হয় না। কিন্তু যদি কোনোদিন এরকম হতো যে আমার কথারও একটা এস্টাবলিশমেন্ট হয়, তাহলে আমি বলতাম যে ইডিপাসের পরে যদি কোনো পারফেক্ট এক্সাম্পল অফ ট্র্যাজেডি থেকে থাকে, যেই ট্র্যাজেডিতে তুমি সব পাবে, দ্যাট ইজ ম্যাকবেথ। ম্যাকবেথের সামারি যদি কেউ পড়ে থাকে, ম্যাকবেথের গল্প যদি কেউ পড়ে থাকে, ম্যাকবেথের সম্পর্কেও যদি কেউ জেনে থাকে, হেন লেয়ার নেই যেটা ম্যাকবেথে ব্যবহৃত হয়নি। এবং ভেবে দেখো কোন সময় ম্যাকবেথ লেখা হচ্ছে, সেই সময় শেক্সপিয়ার এতটা অ্যান্টিসিপেট করছেন। আমরা বলি যে রবি ঠাকুর যা লিখে গেছেন সেই সময়, আজও সেটা প্রচন্ডভাবে এফেক্টিভ। এবং আমার মা ভীষণ রকমের রবি ঠাকুর মানে পুজোর জায়গায় রাখেন আর কি। তো বারে বারে বলে যে মন খারাপ হলো রবি, সমস্ত ক্ষেত্রে এটা সত্যি কথা, মানে যে কোনো ইমোশনকে ব্যক্ত করতে গেলে যেন আমাদের মনে হয় রবি ঠাকুর আমাদের কিছু না কিছু তৈরি করে রেখে গেছে। তো সেই রকম যদি শেক্সপিয়ারকে দেখো, আমি কখনোই কম্পেয়ার করছি না, একদমই কম্প্যারিজনে যাচ্ছি না, আমি জাস্ট বলছি প্যারালালি, যেহেতু আমাকে একটু বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যকে মেশাতে হয়। তো সেইখানে শেক্সপিয়ারও কিন্তু সেই সময় বসে যা লিখে গেছেন, আজকের দিনে প্রচন্ড রকম ভাবে তুমি তার একটা রেফারেন্স বা একটা রিলেশন খুঁজে পাবে। স্পেশালি ওয়েন ইউ রিড ম্যাকবেথ পড়ার সময় প্রচন্ড রকম ভাবে আজকের জামানার পলিটিক্যাল সিচুয়েশন বা আজকের জামানার অ্যাম্বিশন, সেটাকেও কিন্তু রিলেট করতে পারবে। এবং দুটো ক্যারেক্টার, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, এই যে দুটো ক্যারেক্টার, সেই ক্যারেক্টার দুটোর মধ্যে এত লেয়ার্স, ম্যাকবেথের হেন গুণ নেই যা নেই, হেন দোষ নেই যা নেই। শেক্সপিয়ারিয়ান হিরো তাই হয়, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজিক হিরোকে যা সমস্ত গুণ আছে সমস্ত দোষ আছে। আমাদের অ্যারিস্টটল বলেছিলেন ট্র্যাজিক হিরোকে যে পিটি আর ফিয়ার তৈরি করে ভেতরে, আমাদের ভেতরে তাকে দেখে ভয় হবে যে ওর সাথে এরকম হলো, তাহলে আমি যদি ওটা করি আমার সাথে এরকম হতে পারে। এই পিটি অ্যান্ড ফিয়ার থেকে আমরা দোষ করবো না। এবং শেক্সপিয়ার কি বললেন? শেক্সপিয়ার বললেন যে আমার যে ট্র্যাজিক হিরো হবে তার সাথে সামনে বসে যে নাটক দেখছে সে পুরোপুরি রিলেট করে ফেলবে, তার মনে হবে আমার সাথেই হচ্ছে। তার জন্য আমার ট্র্যাজিক হিরোর মধ্যে সমস্ত কোয়ালিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপিউটস, দোষ গুণ সব দিতে হবে যাতে আমি রিলেট করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য গ্লোব থিয়েটার। আমরা জানি যে শেক্সপিয়ার ওয়াজ দ্য অনলি ড্রামাটিস্ট, একমাত্র ড্রামাটিস্ট যে নিজস্ব ভাবে একটা থিয়েটার চালাতে পারতেন। পুরোপুরি নিজের না হলেও ওনারই নাটকের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হতো। এবং গ্লোবকে অনেকবার পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্লোবকে রিবিল্ড করা হয়েছে, গ্লোব আবার ধ্বংস হয়ে গেছে, আবার তাকে রিবিল্ড করা হয়েছে। এবং এখনো তোমরা যদি যাও তাহলে তোমরা এখনো গ্লোবকে দেখতে পাবে, বাট হয়তো সেই মতন অবস্থায় নেই। তো সেই ক্ষেত্রে এই নিচের ইমেজটাকে যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে গ্যালারি সিস্টেম করা আছে। এইরকম গ্যালারি সিস্টেম করা থাকতো, ওপরে রাজারা বসবেন, তারপরে মিডল ক্লাসরা বসবেন, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ছবিটা তো পরিষ্কার দেখা যাচ্ছে, মাঝখানে একদম স্টেজের সামনে দেখ পুরো ফাঁকা জায়গা, এখানে গ্রাউন্ডলিংস বসতেন। গ্রাউন্ডলিংস যারা মাটিতে বসে না, যাত্রা দেখেছিস ছোটবেলায় মাটিতে বসে বস্তা পেতে,
জানি না দেখেছিস না কোনোদিন, তো চট পেতে যাত্রা দেখি আমরা যেই সিরিজটা, সেটা হচ্ছে গ্রাউন্ড লিঙ্কস। তো এবার এরা কি করতে পারতো, এরা এই স্টেজের উপরে বাড়ি ধরি মরে বলতে পারতো এবার আমার ভূত চাই, এবার আমার হচ্ছে রোম্যান্স চাই, এবার আমি ভায়োলেন্স চাই, ওদের দাবি হতে পারতো। এবং শেক্সপিয়ার ওয়াজ ভেরি এমিনেন্ট, শেক্সপিয়ার জানতো যে যখন তখন যে কোনো কিছু দাবি করতে পারে ওরা, এবং সেই সমস্ত কিছু কিন্তু উনি কেটার করতেন। এবং এই মাঝখানে একটা পথহোল থাকতো যেখান দিয়ে ঘোস্ট সিনারিজ গুলোকে বের করা হতো। তারপরে আমাদের এখন যে গ্রিন রুমের কনসেপ্ট, একটা প্রেক্ষাগৃহ কেমন হয় তাতে একটা গ্রিন রুম থাকে, সেই কনসেপ্টটা, এই জিনিসগুলো কিন্তু গ্লোবে ছিল। এবং এই সিনারিওস গুলো, এই প্রত্যেকটা অ্যাসপেক্টস, একটা থিয়েটারের যে অ্যাসপেক্টস গুলো হয় সেগুলোকে ইলাবোরেট করেন শেক্সপিয়ার। ঠিক আছে, আর ক্যারেক্টারাইজেশনস নিয়ে কিন্তু খুব একটা বলছি না, কারণ আমরা জানি যে সেই সময় ফিমেল ক্যারেক্টার্স ছিল না, মেল ক্যারেক্টার্সদেরকেই ফিমেলদের রোল করতে হতো, এইসব জিনিসগুলো ছিল। এগুলো মোটামুটি তোরা জানিস আই গেস। তো বলেছি জানা জিনিস খুব একটা রিপিট করবো না, যতটুকু পারবো অচেনা জিনিস বলে যাবো। যদি এই ছাড়াও কোনো কোয়েরিজ থাকে ইউ ক্যান রাইট মি ডাউন। আচ্ছা, এইটা হচ্ছে শেক্সপিয়ার কিভাবে ইন্ডিয়াতে ঢুকছে, শেক্সপিয়ার কিভাবে ভারতীয় থিয়েটার গুলোতে ঢুকছে। এবং সবচেয়ে প্রথম ভারতীয় থিয়েটারে ঢোকেন কিন্তু কলকাতা থেকে। এবং মানে সমস্ত কিছু সূত্রপাত, আমি এরপরেও আরো কিছু রেফারেন্স বলবো অন্যান্য কবিদের, অন্যান্য রাইটার্সদের, যেখানে দেখবি কলকাতা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। বেশিরভাগ জিনিস এখানে কলকাতার সাথে রিলেট করেই হয়েছে। তো ঢুকছে কলকাতার বাংলা থিয়েটার থেকে, যে যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, আমি ভুলও হতে পারি। তো এটার একটা ছবি তুলে রেখো, আর বিভিন্ন যে ফিল্মস অ্যাডাপ্টেশন হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু ছবি, যেগুলো বাংলা ছবি, যেগুলো আমাদের শেক্সপিয়ারিয়ান নাটক থেকে ইন্সপায়ার্ড বা অ্যাডাপ্টেড। পুরোটা হয়তো অ্যাডাপ্টেড নাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দুটো নাটককে এক জায়গায় করে, হৃদ মাঝারে যেমন বেশ কটা নাটককে এক জায়গায় করে করা, আবার কিছু না, যেমন ভ্রান্তি বিলাস প্রচন্ড রকম ভাবে কমেডি অফ এরার্স কে বেস করে, বা হেমন্ত ভীষণ ভাবে হ্যামলেট কে বেস করে। এরকম অনেক নাটক আছে যেগুলো খুব ডিরেক্টলি, হেমন্ততে কিন্তু প্রচন্ড ভাবে হ্যামলেট ডিস্টর্টেড, একটু অন্যরকম ভাবে প্রেজেন্টেড হয়েছে। বাট শেক্সপিয়ার কিন্তু ভ্রান্তি বিলাস কবেকার সিনেমা এবং জুলফিকার কবেকার সিনেমা, এবং আজকের দিনেও যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু ইদার শেক্সপিয়ারকে কোট করছেন আর নয়তো শেক্সপিয়ারকে অ্যাডাপ্ট করছেন। এবং অসংখ্য হিন্দি সিনেমা আছে, অসংখ্য জাপানিজ সিনেমা আছে, অসংখ্য ইউরোপিয়ান সিনেমা আছে যারা ভীষণ ভাবে শেক্সপিয়ারকে অ্যাডাপ্ট করছে। এগুলো চাইলে আমরা পরে কখনো এগুলো নিয়ে আলোচনা করতে পারি। ইম্প্যাক্ট অন সোসাইটি। তাহলে এই যে এত কথা বললাম যে শেক্সপিয়ার এটা বুঝতেন ওটা বুঝতেন, তাহলে শেক্সপিয়ার নিশ্চয় সোসাইটির উপরে একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছেন। শেক্সপিয়ারের তাহলে সোসাইটির উপরে কি ইম্প্যাক্ট? শেক্সপিয়ার সেই সময় এটা বুঝে গেছিলেন এবং উনি লিখে গেছিলেন যে মানুষকে খুব তাড়াতাড়ি বিভ্রান্ত করে দেয়, বা মানুষের বিশ্বাস বা মানুষের ধারণাকে খুব ভীষণভাবে চালিত করা যায়, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা সিনারিওস, বি দ্যাট পলিটিক্যাল সিনারিও, কালচারাল সিনারিও, ইকোনমিক সিনারিও, সোশ্যাল সিনারিও, যাই বলো না কেন, আমরা কিন্তু এটা খুব ভালো জানি যে কিভাবে লোকের বিশ্বাসকে ঘুরিয়ে দেওয়া যায়, কিভাবে একটা মানুষের চিন্তনকে চেঞ্জ করে দেওয়া যায়। এবং এই জিনিস শেক্সপিয়ার নিজের নাটকে দেখিয়ে গেছেন। আমাদের কলেজে একটা নাটক করা হয়েছিল, শেক্সপিয়ারিয়ান নাটক, জুলিয়াস সিজারের একটা অংশ করা হয়েছিল, এবং সেই অংশটা সেই নাটকের সবচেয়ে রিমার্কেবল অংশ ছিল। যারা দেখেছিস তারা জানিস, ইউটিউবে আছে, দেখতে পারিস। সেইখানে মার্ক অ্যান্টনি কিভাবে মানুষের চিন্তা ভাবনাটাকে ঘুরিয়ে দিচ্ছে। জুলিয়াস সিজার খুব বিখ্যাত নাটক শেক্সপিয়ারের, যেখানে জুলিয়াস সিজারের বেস্ট ফ্রেন্ড ব্রুটাসকে ক্যাসিয়াস ইনস্টিগেট করে যে সিজার ইজ নট প্রপার, সিজার রাজা হওয়ার যোগ্য নয়, সিজারকে সরাতে হবে। এবং তার জন্য ব্রুটাসকে প্রচন্ড ভাবে, ব্রুটাস বেস্ট ফ্রেন্ড, তাকে পুরোপুরি একদম জুলফিকার ইজ জুলিয়াস সিজার থেকে করা, যারা জুলফিকার দেখেছিস তারা জানিস। তো সেটা করে, এবং তখন ব্রুটাস তো
সবাই মিলে যখন সিজারকে খুন করে, ব্রুটাসও খুন করে সিজারকে। ব্রুটাস শেষ জন ছিল যে ব্রুটাস হচ্ছে যে সিজারকে স্ট্যাব করেছিল এবং পেছন থেকে স্ট্যাব করেছিল। তখন সিজার পেছন ফিরে ব্রুটাসকে দেখে বলেছিল, একটু ব্রুতে, তুমিও ব্রুটাস। তাহলে এটা নিয়ে প্রশ্ন হয় যে সিজার যন্ত্রণায় মারা গেছিল না দুঃখে মারা গেছিল, শারীরিক কষ্টে মারা গেল ফাইনালি, না মানসিক কষ্টে মারা গেল ফাইনালি। এবং আমার ক্লাস 10-এ ছিল জুলিয়াস সিজার, এবং আমি যেদিন শেষ করেছিলাম জুলিয়াস সিজার আমার হাত পা ঠান্ডা হয়ে বসেছিলাম। ইনফ্যাক্ট এখন যখন জাস্ট শেষ লাইনটা বলছি আমি, আমার এখনো সেই হাত পা ওরকম হয়ে যায় যে কি করে যখন ব্রুটাস স্ট্যাব করে সিজার, তাহলে ব্রুটাসকে কিভাবে ইম্প্যাক্ট করছে। এইবার তারপরে মার্ক অ্যান্টনি যখন গোটা দেশ সিজারের এগেনস্টে হয়ে গেছে, মার্ক অ্যান্টনি এসে যে কথাগুলো বলছে তাতে আবার লোকজন কিন্তু সিজারের প্রাধান্যটা বুঝতে পারছে, চোখে জল আসছে। এইটা কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার সেই সময় দেখিয়ে গেছে, এবং বলার কোনো প্রয়োজন নেই, এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে আজকের দিনেও এটা ভীষণভাবে রেলেভেন্ট আমাদের সমাজে। This is something that we use every day. এটা জাস্ট এমনি, এটা নিয়ে কিছু বলার দরকার নেই। সেটা হচ্ছে এই ছবিটা তোরা অনেকে দেখেছিস, অনেক জায়গায় দেখেছিস যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে সিজারের কি ইম্প্যাক্ট, সরি সিজার বলছি, আমাদের শেক্সপিয়ারের কি ইম্প্যাক্ট। এখানে কিছু ওয়ার্ডস যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি এবং সেই ওয়ার্ডস গুলো আমাদের জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ার থেকে এসছে। সিজার খুব মনে দাগ কেটে গেছে আর কি, তাই জন্য সবসময় সিজার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের কাজকে যদি আমরা পিরিয়ডে ভাগ করি, তাহলে আমরা ফার্স্ট লিটারেরি পিরিয়ড, সেকেন্ড লিটারেরি পিরিয়ড, থার্ড লিটারেরি পিরিয়ড, ফোর্থ লিটারেরি পিরিয়ড এইভাবে আমরা ভাগ করতে পারি। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে এটা, যে এখানে কোন সময় উনি কি কি লিখছেন, ওনার হিস্টোরিক্যাল প্লেস, ওনার ফেমাস কমেডিজ, ওনার ফেমাস ট্র্যাজেডিজ, এই জিনিসগুলো। তার মধ্যে কিছু একটা ট্রিক আছে, জানিস তো, শেক্সপিয়ারের একটা ট্রিক আছে। শেক্সপিয়ারের ট্র্যাজেডির যে ল্যান্ড গুলো হয়, ট্র্যাজেডির যে প্লট গুলো হয়, সেগুলো রিয়েল জায়গা হয়। আর কমেডির যে ল্যান্ড গুলো হয়, কমেডির যে জায়গাগুলো, কমেডিতে যে সিটি গুলো দেখানো হয়, সেগুলো ইমাজিনারি হয়। এটা তো নিশ্চয়ই তোরা সবাই, যে শেক্সপিয়ারের ট্র্যাজেডি আমাদের, আমরা যদি ম্যাকবেথ ধরি, স্কটল্যান্ড এন্ড ইংল্যান্ড সত্যি জায়গা, বাট আমরা যদি 12 নাইট ধরি, ইলিরিয়া নেই। তো এইটা কিন্তু মিলিয়ে মিশে হয়, মানে উনি যখন কমেডিজ লিখতেন, কমেডিজে যে জায়গাগুলো উনি ব্যবহার করতেন সেটা ইমাজিনারি ছিল আর হতো, আর যখন ট্র্যাজেডি লিখতেন তখন ওগুলো রিয়েল হতো। প্রচুর কথা বলা যায়, এত কথা বলতে পারবো না, বাকিদের বলতে হবে। এই প্রত্যেকের টাইটেল গুলো নিয়েও একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এগুলো একটুখানি জাস্ট উস্কে দিয়ে গেলাম জায়গাগুলো, সে এরপরে একটু নিজেরা সেলফ স্টাডি করে নিই। ওকে, তাহলে এইবার আমরা, যেহেতু আমাদের একটা টাইম পিরিয়ড আছে, সেহেতু আমাদেরকে এবার শেক্সপিয়ারের থেকে শিফট করতে হবে মিল্টন। শেক্সপিয়ার কি হলো, যখন শেক্সপিয়ার লিখছেন, শেক্সপিয়ার একটা প্লেথোরা অফ রেভলিউশন আনছে। শেক্সপিয়ার মানে সব রকমের, শেক্সপিয়ার ইজ কমার্শিয়াল, শেক্সপিয়ার ইজ রোমান্টিক, শেক্সপিয়ার ইজ কমিক, শেক্সপিয়ার ইজ ট্র্যাজিক, শেক্সপিয়ার ইজ এভরিথিং। ভাষাটা একটু কঠিন, বাট শেক্সপিয়ারের আর সবকিছু, সর্বকিছুকে ইনক্লুড করে উনি একটা প্রেজেন্টেশন দিতেন। তাহলে শেক্সপিয়ার তো এত ফেমাস, তাহলে মিল্টন ফেমাস নয়? তাহলে মিল্টন কি? মিল্টন আর শেক্সপিয়ার সমসাময়িক একদম যে তা নয়, মিল্টন শেক্সপিয়ারকে সাকসিড করে, পরে আসে, কিন্তু লেখার ধরন আলাদা। এবার তাহলে মিল্টন কেন ফেমাস হয়ে গেল? মিল্টনের মধ্যে কি পরিবর্তন আছে? মিল্টন কি এমন করলো যে এত ফেমাস হয়ে গেল? মিল্টন আবার পরিবর্তন এনেছে। মিল্টনের সময় প্রচন্ড ডগম্যাটিক ভ্যালুসকে প্রশ্রয় দেওয়া হতো, প্রচন্ড রকমের স্ট্রিক্ট রুলস পালন করা, প্রচন্ড রকমের বাধ্যবাধকতা লাগু করা, এবং প্রচন্ড কঠিন ভাষা, এলিটদের লিটারেচার এলিটরা পড়বে, প্রচন্ড পিউরিটানিজম, যেটা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন হবে, প্রচন্ড লোক দেখানো হবে, প্রচন্ড পম্পাস হবে। এই যে জিনিসগুলো, এইটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নিল জন মিল্টন। এবং উনি কি করলেন, ওনার সবচেয়ে ফেমাস কোট, বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। কে বলেছিল এটা? সেটান বলেছিল যে আমি দরকার হলে হেলের রাজা হব, কিন্তু হেলেনের দাস হব না। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি রকমের অ্যান্টিসিপেশন নিয়ে উনি লেখা লিখতেন।
এখানে এটা খুব একটা প্রায়োরিটাইজিং জিনিস নয়, আমি এটাকে খুব তাড়াতাড়ি স্কিপ করে দেবো। এটা হচ্ছে যে মিল্টনও কিন্তু আমাদেরকে প্রচুর ভাষা মানে প্রচুর শব্দ দিয়ে গেছে, এবং স্পেসিফিক্যালি মিল্টনের থেকে আমরা অপোজিটস গুলো পেয়েছি, যে আমরা আন ইউজ করে অপোজিট বলি বা আমরা ইন ইউজ করে অপোজিটস বলি, আমরা এই ক্ষেত্রগুলোতে কিন্তু প্রচন্ড রকম ভাবে মিল্টনের দ্বারা ইনফ্লুয়েন্সড। আমরা যখন আনরেডিউসেবল বলি, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন কথা আমাদের টিচারদের রিলেটেডও কিছু কথা আছে, যেমন আনএক্সামিনেবল, এই যে এই কথাগুলো, এই জিনিসগুলো কিন্তু মিল্টনের থেকে আসে। আচ্ছা, এইখানে তিনটে ফেমাস কাজ আছে মিল্টনের, একটা লিসিডাস, একটা স্যামসন অ্যাগোনিস্টাস, আর একটা প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট নিয়ে আমি আরেকটু বিস্তারে বলবো পরেরটাতে। লিসিডাস, স্যামসন অ্যাগোনিস্টাস, আমি একটা জিনিস, একটা সিক্রেট বলি। আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি যখন পড়াশোনা করতাম মানে যখন পড়তে হতো আর কি, তো আমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে ভালো লাগতো। আমরা প্রত্যেকে যারা যারা এখানে আছে ইংলিশের টিচার, তারাও জানে যে আমরা প্রত্যেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে হেল বলতাম, HEL, হেল। তো আমার একদম ভালো লাগতো না, কিন্তু পড়তে হবে, আমাদের সময় প্রচুর